What's up guys, I'm Deepdipankar Paul and welcome to my channel BME Bengali Mystery Explainer. আজকে আমি যে রহস্যজনক বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এলিজা ল্যাম নামে একটি মেয়ের অত্যন্ত রহস্যজনক মৃত্যু। তার মৃত্যুটি এতই রহস্যজনক যে এখন পর্যন্ত তার কারণ বা কিভাবে তার মৃত্যুটা হয় সেটা এখনো খুঁজে পাওয়া যায়। তো সেটা নিয়ে আমি অনেক নেট ঘাটাঘাটি করেছি, নেট থেকে যেগুলো জানতে পেরেছি তাই আপনাদের কাছে তুলে ধরব। আমার মতো যারা মিস্ট্রি সিকার আছেন তারা অবশ্যই এলিজা ল্যামের নাম শুনে থাকবেন এবং তার এই মৃত্যুর ঘটনাটি নিয়েও হয়তো বিভিন্ন ঘাটাঘাটি করে থাকবেন। আর যারা এখনো জানে না তাদের চিন্তার জন্য এক নতুন খোরাক হতে পারে এই ঘটনাটি। সো লেটস গেট অন দ্য স্টোরি। এলিজা ল্যাম ছিলেন 21 বছর বয়সী একজন চায়না বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। কানাডার ভ্যানকুভারে তিনি তার বাবা, মা এবং ছোট বোনের সাথে থাকতেন। ভ্যানকুভারে তাদের ছিল ছোট একটি রেস্টুরেন্ট। আর 5টা মেয়ের মতো তিনিও একজন সাধারণ মেয়েই ছিলেন, কিন্তু যে কারণে সবার কাছে তার নামটি বহুল আলোচিত হয় তা হলো তার মর্মান্তিক এবং রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুর সাথে রিলেটেড একটি ভিডিও। 2013 সালের 31শে জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের সিসিল হোটেল থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান 21 বছর বয়সী এই এলিজা ল্যাম। ঘটনার প্রায় 3 সপ্তাহ পর তার বিবস্ত্র লাশ আবিষ্কৃত হয় হোটেলের ছাদের পানির ট্যাঙ্কিতে। এই ঘটনাকে আরও চাঞ্চল্যকর করে তোলে সিসিল হোটেলের এলিভেটরের ক্লোজ সার্কিট ক্যামেরার একটি ভিডিও, যেটা ধারণ করা হয় তার মৃত্যুর দিন অর্থাৎ 31শে জানুয়ারি। চলুন দেখি সেই ভিডিও।
কি রহস্যের গন্ধ পেলেন? আমরা এই ভিডিও নিয়ে পরে আলোচনা করব। তার আগে চলুন জেনে আসি এই কানাডিয়ান নাগরিক লস অ্যাঞ্জেলেসে কী করছিলেন। 2013 সালের জানুয়ারিতে তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ট্যুরে যান। তার ভাষ্যমতে এটা ছিল তার ওয়েস্ট কোস্ট ট্যুর। সেখানকার স্যান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস, স্যান ফ্রান্সিসকো সহ আরও কয়েকটি সিটিতে তার ভ্রমণের ইচ্ছে ছিল। তিনি একাই কয়েকটি জায়গায় ঘুরে বেড়ান। আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য 26শে জানুয়ারি তিনি প্রথম লস অ্যাঞ্জেলেস আসেন এবং তার দুদিন পর তিনি সিসিল হোটেলে উঠেন। প্রথম দিকে এই হোটেলের 5th ফ্লোরে একটি রুম তিনি শেয়ারে ভাড়া করেন। তার দুদিন পর লেমের রুমমেট হোটেল ম্যানেজমেন্টের কাছে কিছু অড বিহেভিয়ার নিয়ে নালিশ করলে লেমকে আলাদা একটি রুমে শিফট করা হয়। আর তার দুদিন পরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। এবার আসি ভিডিওটিতে আপনারা দেখলেন যে ল্যাম এলিভেটরে ঢুকেই সব কয়টা বাটন প্রেস করতে শুরু করেন এবং এলিভেটরের দরজাটি বন্ধ হতে গিয়ে হঠাৎ আটকে যায় এবং পরবর্তী সময়গুলোতে লেমের আচরণগুলো দেখে মনে হয় তিনি কারো কাছ থেকে লুকোনোর চেষ্টা করছেন। আবার কিছু জায়গায় তিনি বাচ্চাদের মতো আচরণ করেছেন। ভিডিওটির একদম শেষের দিকে দেখা যায় যে তিনি হাওয়ায় হাত নেড়ে কাউকে কিছু ইশারা করছেন অথবা কোনো কিছুর গায়ে হাত বুলাচ্ছেন। তারপর তিনি সেই স্থান ত্যাগ করেন আর এলিভেটরটিও হঠাৎ সচল হওয়া শুরু করে। এই ভিডিওটি পুরোটাই রহস্যে ভরা। কেউ বলেন ল্যাম হয়তো তখন ড্রাগ এডিক্টেড ছিলেন, তাই তিনি এ ধরনের আচরণ করেছেন। কিন্তু এলিভেটরের দরজা কেন তাহলে বন্ধ হলো না? কেন ল্যাম সেখান থেকে সরে যাওয়ার পরই এলিভেটর সচল হলো? আবার কারো কারো ধারণা ল্যাম তখন কোনো কিছু দ্বারা পজেস ছিলেন, সে কারণে এ ধরনের ঘটনাটি ঘটেছে। কিন্তু এর কোনো সদুত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। এলিজা ল্যামের নিখোঁজ হওয়ার খবর তার বাবা মা এলএপিডিকে জানালে তারা ডগ স্কোয়াড দিয়ে ছাদসহ সম্পূর্ণ হোটেল তল্লাশি চালায়, কিন্তু এলিজা ল্যামের কোনো হদিশ তারা বের করতে পারেনি। এর প্রায় 3 সপ্তাহ পর 19শে ফেব্রুয়ারি হোটেল ম্যানেজমেন্টের কাছে পানির কম ফ্লো এবং পানিতে দুর্গন্ধ নিয়ে নালিশ আসলে তারা ছাদে পানির ট্যাঙ্কি চেক করতে যায়। আর সেখানেই তারা আবিষ্কার করে এলিজা ল্যামের ভেসে থাকা বিবস্ত্র লাশ। তার কাপড়গুলো পানির ট্যাঙ্কিতেই পাওয়া যায়। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে লাশ পানির ট্যাঙ্কিতে কীভাবে গেল আর লাশটি বিবস্ত্রই বা ছিল কেন? এ সকল প্রশ্নের উত্তরের খোঁজে যখন এলএপিডি হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে হোটেলের সাধারণ গেস্টরা কখনোই এই পানির ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ এই পানির ট্যাঙ্কির কাছে যেতে হলে তাদের দুটো নিরাপত্তা বেষ্টনী পার করে যেতে হবে। একজন এমপ্লয়ি কেবল সেগুলো আনলক করতে পারবে। তাছাড়া ট্যাঙ্কির উপরের যে ঢাকনা তাও লক করা থাকে এবং সেটা এত ভারী যে এলিজা ল্যামের মতো মেয়ের পক্ষে সেটা আনলক করে সরানো প্রায় অসম্ভব ঘটনা। তাহলে কি কেউ এলিজা ল্যামকে মেরে লাশ সেখানে ফেলে রেখেছিল? এর জন্য আমাদের দেখতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। এলিজা ল্যামের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায় প্রায় দীর্ঘ 4 মাস পর, যেখানে লেখা হয় লাশ প্রায় পুরোটাই পচে গিয়েছিল এবং সেখানে কোনো আঘাত বা ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে তার কাপড় চোপড়, ঘড়ি এবং রুমের চাবিতে কিছু বালির মতো পদার্থ লেগে থাকতে দেখা যায়। এটাকে তারা কোনো সুইসাইড কেস হিসাবেও প্রমাণ করতে পারেনি, কারণ এলিজা ল্যামের লাশ যে অবস্থায় পাওয়া গেছে সেভাবে অবশ্যই কেউ সুইসাইড করতে পারে না। এত কিছু জানার পর এলিজা ল্যাম আসলে মানুষটা কেমন ছিল তা জানার আমার খুব ইচ্ছে হয়। ঢুমারি তার টাম্বলার প্রোফাইলে, সেখানে গিয়ে দেখতে পারি আরেক আজব ঘটনা। এলিজা ল্যামের মৃত্যুর পরও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে ডিসেম্বর 2013 পর্যন্ত। তবে এটা হয়তো সম্ভব যদি এলিজা ল্যাম তার প্রোফাইলে অটোমেটিক পোস্টের অপশনটি অ্যাক্টিভ করে রাখে। কিন্তু সবথেকে আমাকে যে জিনিসটি ভাবায় তা হলো 31শে জানুয়ারিতে তার সর্বশেষ পোস্টটি। সেই পোস্টটিতে দেখা যায় কিছু উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ এবং কিছু মানুষের ছবি। আমি জানি না এই পোস্টটি তিনি কেন করেছিলেন, কিন্তু এটা আসলে রহস্যজনক। আরও জানতে পারি এলিজা ল্যাম বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। তিনি তার লাইফ নিয়ে খুবই ডিপ্রেস ছিলেন। তো যাই হোক, সব কিছু বিবেচনা করে লস অ্যাঞ্জেলেসের কান্ট্রি সুপিরিয়র কোর্ট এটাকে একটি দুর্ঘটনা হিসেবেই রায় দেয়। যদিও আমরা বুঝতেই পারছি এত সুনিয়ন্ত্রিতভাবে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না। তাছাড়া ঘটনাটি যে হোটেলে ঘটে সেই সিসিল হোটেলেরও ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুব একটা সুখকর নয়। এই হোটেলে মানুষ গুম এবং হত্যা থেকে শুরু করে হয়েছে শয়তানের পুজো।
এই হোটেল নিয়ে বিস্তারিত আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এলিজা লেম কেন লস অ্যাঞ্জেলেসে 2 দিন কাটানোর পর ওই অভিশপ্ত হোটেলে শিফট হবেন, সেটাও একটি বিরাট রহস্য। তবে হতে পারে সেও আমাদের মতো কোনো রহস্যের খোঁজে গিয়েছিল। কিন্তু নেট ঘেটে আমি তার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, তার এই ধরনের কোনো ঝোঁক ছিল না। 2013 সালে ঘটে যাওয়া এই মিস্টিরিয়াস ঘটনার সাথে অনেকটাই মিল পাওয়া যায় 2005 সালে নির্মিত হলিউড মুভি ডার্ক ওয়াটারের কাহিনীর। এলিজা লেমের মৃত্যুর এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডের আরেক নির্মাতা দ্য ব্রিঙ্গিং নামে একটি মুভি নির্মাণ করতে যাচ্ছেন। এই মুভিটি এখন নির্মাণাধীন রয়েছে বলে তা সম্বন্ধে বেশি কোনো তথ্য জোগাড় করতে পারিনি। এই ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়। 1. এলিভেটর ভিডিও দেখার পর অনেকের ধারণা হয়েছে এলিজা লেম ওই সময় কোনো খারাপ আত্মা বা শয়তান দ্বারা পজেসড ছিল অথবা ড্রাগ এডিক্টেড ছিল। আসলে কি তাই? এলিভেটর কিন্তু হোটেল সিকিউরিটিরাও কন্ট্রোল করতে পারে, আর যেহেতু এলিজা লেম বাইপোলার ডিসঅর্ডারের রোগী ছিলেন, তাই সেই রোগের কারণে তার ওই ধরনের আচরণ হতে পারে। 2. এলএপিডি কেন শুধু এলিভেটরের ভিডিওই প্রকাশ করলো, কেন বাকি ক্যামেরাগুলোর ভিডিও প্রকাশ করলো না? তারা কি তাহলে এই কেসটাকে অন্যদিকে নেওয়ার চিন্তাভাবনা করছিল? 3. এত নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে লিফট ছাড়া এলিজা লেম সিঁড়ি বেয়ে ছাদের টাঙ্কিতে কেন উঠতে যাবেন? তাছাড়া এলিজা লেমের শরীরের যে কন্ডিশন আমরা দেখলাম বা মানসিক যে কন্ডিশন আমরা দেখতে পেলাম, তাতে তো তার এত দূর যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে যদিও কোনো আঘাত বা টানা হেঁচড়া বা ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলা হয়েছে, তারপরেও দুর্নীতি তো সব জায়গাতেই আছে, ঘুষ জিনিসটা তো সব জায়গাতেই চলে, তাই না? যাই হোক, দিন শেষে এই ঘটনার রহস্য আজও সবার কাছে অজানা এবং একটি মোস্ট মিস্টিরিয়াস ইনসিডেন্ট হিসেবেই এটি পৃথিবীর ইতিহাসে স্থান করে নিল। সো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন কত রহস্যজনক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে, এবং এগুলো ভবিষ্যতেও ঘটতে থাকবে, যেগুলো আপনার বা আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব না। তবুও আমরা রহস্যের খুঁজে থাকব, আর আমি এই ধরনের রহস্যজনক পোস্ট আপনাদের কাছে শেয়ার করে যাব। আপনাদের যদি এই ধরনের রহস্যজনক পোস্ট ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আর যদি আমার পোস্টের সাথে আপনারা আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আগামী পোস্ট করা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যের খোঁজে থাকুন। টাটা।